স্টুডেন্টস, আশা করব তোরা সবাই ভালো আছিস এবং তোরা জানিস যে আমরা আমাদের এখান থেকে যে ভিডিওসগুলো তোদেরকে দিয়েছি সেখানেতে আমরা আপ টু ওয়ার্ক এনার্জি পাওয়ার অবধি তোদেরকে আমরা কমপ্লিট করে দিয়েছি। আর একটাই সেশন বাকি আছে, অর্থাৎ তোদের এই সিলেবাসের লাস্ট সেশনটা বাকি আছে, যেটাকে আমরা এখনই আজকে কমপ্লিট করে দেব। তো এবারেতে সেটা করতে গেলে আমাদের সেশনের মধ্যে যেটুকুনি বাকি আছে সেটুকুনিকে দেখে নেব এবং চ্যাপ্টারের নামটা তোরা অবশ্যই জানিস, যেহেতু তোদের এটা লাস্ট মডিউল বা লাস্ট সিস্টেম, যেটা তোদের সিলেবাসেতে ইউনিট 5 বলে দিয়ে দেওয়া আছে। সেটা আসছে কি তোর ওই সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। ওকে, তাহলে আমাদের যে লাস্ট পার্টটাকে তোদের জন্য দেখে নিচ্ছি সেটা আসছে কি দেখতো, সিস্টেম অফ পার্টিকেলস। ওকে, অনেকেতে এটাকেই তোর ওই রোটেশনাল মোশন নাম দিয়ে কিন্তু তোদের চ্যাপ্টারটাকে দিয়ে দিয়েছে। তাহলে এখানেতে সিস্টেম অফ পার্টিকেল বলিস বা রোটেশনাল মোশন বলিস, দুটো কিন্তু একই জিনিসের পার্ট হিসাবে আমরা দেখে নেব এবং আমরা পুরোটাকেই এই চ্যাপ্টারের মধ্যেই সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো এই জিনিসটাকে কমপ্লিট করতে গেলে আমাদের প্রথমেই যে ডেফিনেশনটাকে নিয়ে ডিল করতে হবে, সেই ডেফিনেশনটা আসছে কি রিজিড বডি। ওকে, রিজিড বডি। রিজিড বডি বলতে তোর বাংলায় যেটাকে বলা হয় কি দৃঢ় বস্তু। রিজিড বডি অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি কি দৃঢ় বস্তু। তো দৃঢ় বস্তু বলতে গেলে তোদের এমনি নর্মাল যে কনসেপ্ট বলছে তাকে তোরা কি বলবি না, খুব শক্ত একটা বস্তু। তো শক্ত বলতে গেলে কি, তো সেখানে জিনিসটা আসছে যদি পার্টিকেলের মধ্যে যে ইন্ডিভিজুয়াল মলিকুলসগুলো থাকে বা ছোট ছোট যেসব পার্টস থাকে, তো তাদের মধ্যে ডিস্ট্যান্স যদি তোর সবসময়তে আনচেঞ্জড থাকে বা তাদের মধ্যে যদি বলি কি তার শেপ কখনো পরিবর্তন হয় না বা সাইজ কখনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো কি দৃঢ় বস্তু। তাহলেতে যে কথাটা বললাম সেটাকে যদি আমি তোদের কাছে লিখে দিই, সেটাকে আমি কি বলবো, রিজিড বডি বা দৃঢ় বস্তু বলতে গেলে আমরা কি বলছি দেখতো, আ সিস্টেম অফ বডিস। আর সিস্টেম অফ বডিস বলছি কেন, বা এই সিস্টেম অফ পার্টিকেলস কেন বলছি না, কোনো বস্তু আমাদের নিশ্চয়ই অনেকগুলো পার্টিকেলকে নিয়ে তৈরি হবে, তাই বলছি কি এ সিস্টেম অফ পার্টিকেলস, যেখানেতে তোদের বলা থাকবে কি দেখতো, ইন হুইচ distance between the particle will remain constant. Distance between the particle. তাহলে এখান থেকে কথা বললাম কি একটা সিস্টেম অফ পার্টিকেলস বললাম। তো সিস্টেম অফ পার্টিকেলস মানে কি কথা দাঁড়াচ্ছে, যে সেখানেতে অনেকগুলো ছোট ছোট পার্টিকেল নিয়ে সিস্টেমটা তৈরি হয়েছে। তো সেই ছোট ছোট পার্টিকেলগুলোর মধ্যে ইন হুইচ ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস is constant. ওকে, তাকে আমরা বলবো কি রিজিড বডি। হলো, তাহলে দেখ এখানটা থেকে কিন্তু তোদের চাপ নেওয়ার মতো কোনো কিছু কারণ নেই, সহজ কথা। রিজিড বডি বলতে বলছিস কি না, যেখানেতে ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেল কনস্ট্যান্ট বলার সাথে সাথেই তোদের কিন্তু আরও একটা কথা এসে যাবে, শেপ অ্যান্ড সাইজ। ওকে, সেটাও ইজ কত, সেটাও ইজ আনচেঞ্জড। কখন আনচেঞ্জ হতে পারে, সেটাকে তুই রেস্টে রেখে দিয়েছিস বা সেটাকে তুই মোশনেতে রেখেছিস। তো রেস্টে থাক বা মোশনে থাক, যদি সব সময়তেই তাদের ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস তোর আনচেঞ্জ থাকে, তাকে আমরা বলবো কি না, সেটা হচ্ছে আমাদের রিজিড বডি। আরও একটা পয়েন্ট, রিজিড বডির মধ্যে আমরা কি দেখলাম, অনেকগুলো পার্টিকেল আছে। তো রিজিড বডির প্রত্যেকটা পার্টিকেলেরই কিন্তু ভেলোসিটি সবসময়তে ফিক্সড থাকবে বা ভেলোসিটি সেম। তাহলে তোদের এখান থেকে পরের কথা আসছে কি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেলস ইজ সেম। ওকে, মানে আমার এই কথাটার বক্তব্য কি দেখতো, ধর এখান থেকে এই একটা রিজিড বডি আছে, এখান থেকে দেখ এটাতে একটা ছোট্ট পার্টিকেল 1 আছে, এখানে একটা ছোট্ট পার্টিকেল 2 আছে, এখানে একটা ছোট্ট পার্টিকেল 3 আছে। ধরে নে পার্টিকেল 1 এর ভেলোসিটি হচ্ছে v1,
পার্টিকেল 2 এর ভেলোসিটি হচ্ছে v2, পার্টিকেল 3 এর ভেলোসিটি হচ্ছে v3। তাহলে আমি v1 দিয়ে কি বললাম, ভেলোসিটি অফ 1, ভেলোসিটি অফ 2, আর v3 বলছে কি ভেলোসিটি অফ 3। তাহলে যদি সেটা রিজিড বডি হয় সবসময়তে জানবি যে সেটা আসবে কি v1 উইল বি ইকুয়াল টু v2 উইল বি ইকুয়াল টু v3। যদি ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর ভেলোসিটি আলাদা হয়ে যায় তাকে কিন্তু আমরা আর রিজিড বডি বলবো না। হলো? তাহলে এখান থেকে এই ছোট্ট কথাটুকু কিন্তু তোদের সবার কাছে রেডি রেখে দেওয়া উচিত। এরপরেতে এই চ্যাপ্টারটার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস বা ইম্পর্টেন্ট যে কনসেপ্টকে নিয়ে আমাদের ডিল করতে হয় সেটা আসছে কি দেখতো, সেন্টার অফ মাস। ওকে, বাংলায় যাকে আমরা বলি কি ভর কেন্দ্র। তো কথা আসছে কি এই জিনিসটা কি, দেখ আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যা কিছু ক্যালকুলেশন হিসাব নিকাশ করি না, প্রত্যেকটা ক্ষেত্রে একটা খুব কমন কথা আছে যে আমরা পার্টিকেলটাকে একটা পয়েন্ট মাস হিসাবে কনসিডার করি। তার কারণ কি, যদি পুরো বডিটা অনেকটা বড় হয় সেখান থেকে দুটো আলাদা আলাদা বডির মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে আমাদের অসুবিধা হয়েছে, বা সেখানে তো আরও অন্যান্য যে হিসাব নিকাশ আছে সেগুলো ক্যালকুলেট করতে আমাদের অসুবিধা হয়ে যায়। সেই অর্থে আমরা ধরে নিই কি পুরো বডিটার সাইজটা বড় হোক বা ছোট হোক, যা কিছুই বলিস না কেন, সেখানেতে পুরো বডিটাকে একটা পয়েন্ট সাইজড বলে ধরে নিই। তো পয়েন্টটা কি দাঁড়াচ্ছে, ধরে নে তোদের কাছে একটা এরকম কোনো বড় বডি আছে, সেই বড় বডিটাকে তুই একটা পয়েন্ট সাইজড বলে ধরে নিবি। তো পয়েন্ট সাইজটাকে ধরতে গেলে তাহলে পয়েন্টটাকে তুই ধরবি কোথায়, পয়েন্টটাকে কি এখানে ধরবি, এখানে ধরবি, এখানে ধরবি, এখানে ধরবি, না মাঝখান করবার ধরবি? তো তোরা ফিজিক্স জানলেও তোরা বলবি কি, তোরা না স্যার পয়েন্টটাকে আমাদের মাঝখান বরাবর ধরাই উচিত। তার কারণ কি, তার কারণ হচ্ছে সাইড বরাবর তুই কোন দিকটা ধরবি, তুই যদি বলিস এদিকটা, তাহলে এখানের বডিগুলো করলো কি, বা এখানের বডিগুলো করলো কি, সেই হিসাবের জন্যে তোরা করবি কি না পুরো বডিটার মাসটাকে তোরা ধরে নিবি কি মাঝখানের কোনো পয়েন্টে কেন্দ্রীভূত আছে বলে তোরা ধরে নিবি। তাই আমরা যখন ভর কেন্দ্রকে ডিফাইন করতে চাই তখন আমরা করি কি দেখতো, সেটাকে বলি এ পয়েন্ট around which mass distribution is same. Mass distribution is same in all direction. Okay, তাকেই আমরা বলবো কি দ্যাট ইজ কল্ড সেন্টার অফ মাস। ওকে, সেন্টার অফ মাসকে ছোট করে COM লেখা হয়। মানে কথাটা আমাদের কি বললাম দেখ, মনে কর এখানটাতে আমাদের কাছে আছে একটা ডিস্ক, ডিস্কের ভেতরেতে মনে কর আমি এখান থেকে তার সেন্টারটাকে একটা পয়েন্ট বলে ধরলাম। তাহলে দেখ এই সেন্টারটা থেকে তুই নিশ্চয়ই বলতে পারবি, দেখ তুই এখান থেকে এই দিক বরাবর যা, যতখানি মাস তোকে কভার করে যেতে হবে, এখান থেকে এদিক বরাবর আয় সেই সেম মাসই পাবি, এখান থেকে এদিক বরাবর আয় তুই সেম মাসই পাবি, এখান থেকে এদিক বরাবর আয় তুই সেম মাসই পাবি। তাহলেতে তুই বলবি কি এই যে আমাদের তোর ডিস্কটা ছিল, তাই তো ডিস্কের ক্ষেত্রে তোর মাসটা কোথায় কেন্দ্রীভূত আছে বলে আমরা কল্পনা করতে পারবো না তার সেন্টারেতে। ওকে, তাহলে আমরা এখানটাতে কি বলতে পারবো দেখ, ফর ডিস্ক উই ক্যান অ্যাজিউম, মানে আমরা ধরে নিতে পারি দ্যাট অল মাস, মানে সমস্ত মাস আর কনসেন্ট্রেটেড অ্যাট সেন্টার। কনসেন্ট্রেটেড মানে কি কেন্দ্রীভূত আছে, আর কনসেন্ট্রেটেড অ্যাট সেন্টার। তাহলে যদি সেন্টারেতে সবাই পুরো মাসটা কেন্দ্রীভূত থাকে, তাই আমরা সেটাকে বলতে পারবো কি
এই বডিটার সেন্টার অফ মাস কোথায় হবে, না এই মিড পয়েন্টটা যেটাকে আমি ও দিয়ে লাগছি, তাহলে আমাদের এর সেন্টার অফ মাস কোথায় হবে, ও। সিমিলারলি মনে কর তোদের কাছে এরকম একটা বডি আছে, ওকে, তো তার জেনারেল কনসেপ্ট কি বলছে, তার সেন্টার অফ মাস থাকা উচিত কোথায়, মিড পয়েন্টটাতে। তুই কারণ দেখ এখান থেকে তুই এদিকে গেলে যতটা মাস পাচ্ছিস, এদিকে গেলেও ততটা পাচ্ছিস, এদিকে গেলেও ততটা পাচ্ছিস, এদিকে গেলেও ততটা পাচ্ছিস, তাহলে মিড পয়েন্ট থেকে তোরা বলতে পারবি কি তোরা যেদিকেই ছুটে চলে যাস না কেন সেখানেতে তোরা সেম অ্যামাউন্টেরই মাসকে দেখতে পাবি। তাই তোদের এখান থেকে জেনারেল একটা কথা হয়ে যাওয়া উচিত কি, দেখ জেনারেল কথা হয়ে যাওয়া উচিত কি এটার ক্ষেত্রেও সেন্টার অফ মাস কোথায় থাকবে, না সেন্টার পয়েন্ট ও। তাহলে খুব সহজেই তোরা বলতে পারছিস যদি বডিগুলোর স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল মানে কি সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ তুই যেদিকেতেই দেখিস না কেন সব দিকেতেই স্ট্রাকচারটা একই ধরনের, তার ক্ষেত্রে সেন্টার অফ মাসটা কোথায় থাকে, না সেন্টারেতে থাকে। তাহলে সেন্টার অফ মাস বলতে আমরা কি শিখে নিলাম, না খুব কমন একটা কনসেপ্ট শিখে নিলাম, যেখানেতে আমরা বলছি কি না এমন একটা পয়েন্ট যার চারিদিকে মাস ডিস্ট্রিবিউশন সমান, অর্থাৎ আমার পয়েন্ট আসছে কি আমি যেদিকেই চলে যাই না কেন সব দিকে সমান পরিমাণ মাস দেখতে পাবো। এবং এখনো অবধি আমরা যে ডিসকাশনটা করলাম সেখানে বলতে পারবো কি দেখতো, ফর সিমেট্রিক্যাল বডি, ফর সিমেট্রিক্যাল বডি সেন্টার অফ মাস কোথায় থাকে, সেন্টার অফ মাস ইজ অ্যাট মিড পয়েন্ট। হলো, তাহলে খুব সহজ একটা কনসেপ্ট যেটাকে তোরা কিন্তু আরামসে সবাই দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরের আমাদের যদি কয়েকটা ছোট ছোট কথা দেখি যেটার ক্ষেত্রে আমরা কি কি বলতে পারবো, দেখ পয়েন্টার কথা আসছে কি দেখতো, সেন্টার অফ মাস মে বি উইদিন দ্য বডি or may be outside the body, ওকে, এটা কিন্তু একটা এমসিকিউ এর জায়গা। তাহলে তোরা বলছিস কি সেন্টার অফ মাস মে বি উইদিন দ্য বডি or may be outside the body, হলো পয়েন্টটা। এই কথাটাকে একটুখানি এক্সপ্লেন করে নে। ধরে নে আমাদের কাছে কি আছে, আচ্ছা একটুখানি দাঁড়া, এখান থেকে তোদের হ্যান্ড রাইটিংটা হয়তো পরে একটু বুঝতে অসুবিধা হবে, আমি একটুখানি ঠিক করে দিই। আচ্ছা আয়, তাহলে আমার এখান থেকে পয়েন্টটা কি লেখালাম, COM, আমরা বললাম কি দেখতো মে বি উইদিন দ্য বডি আর সেটাকে আরও একটা কথা বললাম কি অর আউটসাইড দ্য বডি। এবার নিশ্চয়ই হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার আছে তোদের কাছে। এই কথাটাকে আমরা একটু এক্সপ্লেন করব, কিরকম কথা দেখ। ধর মনে কর তোদের কাছে এরকম একটা প্লেট আছে, প্লেটের ক্ষেত্রে তোরা দেখলি কি সেন্টার অফ মাসটা কোথায় আসবে, নিশ্চয়ই দেখছিস কি এটার ওপরটাতে আসছে। তাহলে দেখ এই পয়েন্টটা কার ভেতরেতে, বডির ওপরেতে আছে। তার মানে আমি কি বলতে চাইছি, দেখ এখানটাতে আমাদের মনে কর এরকম একটা সলিড ছিল, এটাকে আমি কি বলছি পুরোটাকে একটা সলিড ছিল। তাহলে সলিড অবজেক্টের ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় আছে, একদম বডিটার ভিতরেতেই আছে বা বডিটার ওপরটাতেই আছে, মানে বডির মধ্যেই আছে। তাহলে দেখ এখান থেকে আমরা বলছি কি ফর সলিড, সলিড বলতে আমি এখান থেকে কিন্তু ওই সলিড লিকুইড গ্যাসের কথা বলছি না, মানে আমি বলতে চাইছি ফর এ স্ট্রাকচার for a structure which is constant বা which is continuous। তাহলে এমন কোন স্ট্রাকচার যেটা পুরোপুরি সলিড বা পুরোপুরি একটা কন্টিনিউয়াস, তার ক্ষেত্রে আমরা দেখলাম কি COM is within the body, ওকে।
কিন্তু তোরা মনে কর তোদের কাছে আছে কি এরকম একটা রিং আছে, মানে সেমি সার্কুলার রিং আছে, এরকম বাঁকা ধরনের একটা রিং আছে। তার ক্ষেত্রে সেন্টার অফ মাস বলতে গেলে তোরা কোথায় বলবি? নিশ্চয়ই তোদের ক্ষেত্রে একটা জেনারেল কনসেপ্টটা আসা উচিত, সেটা কোথায়? মোটামুটি এরকম জায়গাতে হবে, তাই না? এটাই তো মাঝামাঝি আসছে। কিন্তু দেখ না, রিংটা তো আছে এরকম বাঁকা, এই পয়েন্টটা কি রিংয়ের ভিতরেতে? একদমই নয়, এই পয়েন্টটা রিংয়ের বাইরে। তাহলে দেখ এই রকম স্ট্রাকচারের ক্ষেত্রে যেখানটাতে আমাদের কি দেখছি কি পুরো স্ট্রাকচারটার মধ্যে ভ্যাকেন্ট স্পেস ইজ প্রেজেন্ট, মানে ফাঁকা জায়গা আছে, ভ্যাকেন্ট স্পেস ইজ প্রেজেন্ট। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি কি COM মে লাই, মানে হতে পারে যে কি আউটসাইড দ্য বডি। তাহলে আমাদের কি গল্প দেখে নিলাম, সেন্টার অফ মাস বডির ভিতরে হতে পারে, আবার এটাও দেখে নিলাম সেন্টার অফ মাস কিন্তু আউটসাইড দ্য বডি হতে পারে। তাহলে সেন্টার অফ মাস মে বি উইদিন দ্য বডি অর COM মে বি আউটসাইড দ্য বডি। ওকে, এটা কিন্তু একটা খুব কমন কনসেপ্ট, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে, সেটাকে কিন্তু তোরা সুন্দরভাবে রেডি করে নিবি। হলো পয়েন্টটা। এবারেতে দেখ সেন্টার অফ মাসের পজিশনটা, তাহলে আমরা বললাম কোথায়, এটার ক্ষেত্রে থাকছিল মিড পয়েন্টে, এটার ক্ষেত্রে কোথায় দেখলাম মাঝামাঝি কোথাও একটা আছে। তাহলে পরবর্তী পয়েন্ট হিসাবেতে যদি আমরা সেটাকে বলি, আমাদের এটাকে খুব সহজ করে বলতে পারবো, দেখ COM কোথায় থাকবে সেটা কার উপরেতে ডিপেন্ড করে? বডিটার শেপের উপরেতে ডিপেন্ড করে। হলো, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি COM, মানে COM বলাটা আমার এখান থেকে একটু অসুবিধাজনক হয়ে যাবে, তোরা বলবি কি পজিশন অফ COM, পজিশন অফ COM অর্থাৎ সেন্টার অফ মাসের পজিশনটা। কি কথা বললাম, মানে বললাম যে ডিপেন্ডস অন দ্য শেপ অফ বডি, ডিপেন্ডস অন দ্য শেপ অফ বডি। কথাটা আমি একটুখানি এক্সপ্লেন করে দেবো, তোরা বুঝতে পারবি। ডিপেন্ডস অন শেপ অফ দ্য বডি। মনে কর তোদের কাছে এরকম একটা রড আছে, স্ট্রেট রড আছে। ওকে, তাহলে আমি এটা কার ছবির কথা বলতে চাইছি তোদেরকে, দেখ বলছি কি এটা স্ট্রেট রড। আর আরও একটা আমি রড নিচ্ছি, যেটাই একই মেটেরিয়াল দিয়ে তৈরি, একই লম্বা, খালি সেটা একটুখানি বাঁকিয়ে দিয়েছি। ওকে, সেটাকে এরকম আমি বাঁকিয়ে দিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে বলছি কি এটা স্ট্রেট রড নয়, এটা হচ্ছে কি বেন্ড রড। হলো, বেন্ড রড মানে রডটা বাঁকা আছে। তোরা এবারেতে নিজেরাই বুদ্ধি করে বলতো, দেখতো এই স্ট্রেট রড যদি থাকে সেখানটার ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় থাকা উচিত? নিশ্চয়ই বুঝতে পারছিস এর মাঝামাঝি এই পয়েন্টটা তো। কিন্তু যদি আমি সেটাকে এই বাঁকা রডটার ক্ষেত্রে বলি, তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকবে? নিশ্চয়ই বুঝতে পারছিস এইরকম কোনো একটা পজিশনটাতে। তাহলে দেখ একই জিনিসের শেপটার বদল হয়ে যাবার ফলেতে একবার সেন্টার অফ মাস আরেক জায়গায় ছিল, পরের পরতে আমরা কি দেখলাম সেন্টার অফ মাস তার পজিশন বদলে নিয়েছে। এটার ক্ষেত্রে দেখলাম কি সেটা সেন্টার অফ মাসটা বডিটার মধ্যে আছে, এটার ক্ষেত্রে দেখলাম কি সেন্টার অফ মাসটা বডি থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। তাহলে আমাদের পয়েন্ট কি আসছে, সেন্টার অফ মাস সবসময়তে বডিটার সাইজের ওপর নয়, এবং সাইজ এবং শেপের ওপরেতে কিন্তু সে ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এর পরের একটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমের ওপর নির্ভর করে না, অর্থাৎ এটা হচ্ছে কি ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু খুবই দরকারি পয়েন্ট, সেটা হচ্ছে কি ইট ডাজেন্ট ডিপেন্ড, it doesn't depend on reference frame। ওকে, অর্থাৎ নির্দেশ তন্ত্রটা আমি কিরকম ভাবে নিয়েছি তার উপর কিন্তু আমাদের সেন্টার অফ মাস নির্ভর করে না। কোনো বডির সেন্টার অফ মাস কোথায় হবে সেটা কিন্তু সর্বদাই একটা ফিক্সড পয়েন্ট, তার কিন্তু আমাদের কোথাও কোনো কিছু অসুবিধা হওয়ার বা পরিবর্তন হবার কিন্তু আমাদের জায়গা নেই। তো এবারেতে দেখ আমাদের সেন্টার অফ মাস কোথায় হবে সেটা তো আমাদের বুঝে নিলাম কি শেপের ওপর ডিপেন্ড করে,
মোটামুটি জামায় বডির ভেতরে হবে না বাইরে হবে সব কিছু শিখে নিলাম, কিন্তু সেটাকে ক্যালকুলেট করার জন্যে আমাদের কাছে তো একটা ফর্মুলা থাকা উচিত, তাই না? সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা আমাদের বোঝাচ্ছে, দেখ তো যেটাকে আমরা বলছি যে দেখ আমাদের সেন্টার অফ মাসের ভ্যালু, সেন্টার অফ মাসের পয়েন্টটা কোথায় আসবে সেটাকে আমরা বলতে পারবো এরকমভাবে m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m। দেখ ফর্মুলাটা তো শিখলাম, এবারে এটাকে অ্যাপ্লাই করে কীরকমভাবে দেখতে হবে সেটাকে আমরা দেখব। কীরকম কথা বলছি দেখ, খুব ঠান্ডা মাথায় দেখ। মনে কর তোদের এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, ওকে? নিশ্চয়ই বুঝতে পারছিস এদিকটাতে কি হয়, ওয়াই অ্যাক্সিস থাকে, এদিকটাতে থাকে কি এক্স অ্যাক্সিস। তোদের কাছে দুটো আলাদা আলাদা বডি আছে। দুটো আলাদা আলাদা বডি বলতে কি বোঝাতে চাইছি দেখ তো, এইখানটাতে একটা বডি আছে যেটাকে আমি বলছি কত m1, এখানটাতে একটা বডি আছে যেটাকে বলছি কত আমি m2। এই m1 বডিটা এখান থেকে x1 ডিস্টেন্স দূরে আছে, আর m2 বডিটা এখান থেকে অর্থাৎ 0 পয়েন্ট থেকে কি আছে x2 ডিস্টেন্স দূরে আছে। তখন এই পুরো সিস্টেমটার অর্থাৎ m1 এবং m2কে মিলিয়ে যে তোর সিস্টেম তৈরি হয়েছে তার সেন্টার অফ মাস কোথায় থাকবে? নিশ্চয়ই তোদের মোটামুটি একটা কমন বুদ্ধিতে কি বলছে, এরকম মাঝামাঝি এর কোথাও একটা থাকবে তার সেন্টার অফ মাসটা। তাহলে সেই পজিশনটা কোথায় হবে সেটাকে জানার জন্য কিন্তু আমাদের কাছে এই অ্যাভেলেবল ফর্মুলাটা আছে। হলো পয়েন্টটা? তাহলে তোরা এখান থেকে কি কি বলতে পারবি বা কিরকম ভাবে অ্যাপ্লাই করতে পারবি দেখ। আমি ধরে নিচ্ছি এরকম ভাবে যে যে এক্সাম্পলটা নিলাম সেখানটাতেই বলছে কি দেখ তো x1 মানে ধর বলে দিয়েছে কত 10 সেন্টিমিটার, ওকে? x2 সেটা ইকুয়াল টু বলা আছে ধর 20 সেন্টিমিটার, দিয়ে তোকে আমি বলে দিলাম কি প্রথম যে মাসটা ছিল সেই মাসটা আছে হচ্ছে 10 গ্রাম, ওকে? আর পরের যে মাসটা ছিল m2 তার ভ্যালুস বলে দিলাম কত 20 গ্রাম। হলো? তাহলে ওই সিস্টেমটার সেন্টার অফ মাসের পজিশন কোথায় আসবে? দেখ খুবই সহজ কথা, আমাদের ফর্মুলা শিখলাম m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m। হলো? তাহলে দেখ এখান থেকে m1 তার ভ্যালু যা ইউনিট আছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম রাখছি, m1 এর ভ্যালু 10, x1 এর ভ্যালু কত 10, প্লাস m2 এর ভ্যালু কত দেখ 20, x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালুও নিয়েছি কত 20, ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে লিখছি কত 10 প্লাস 20। তাহলে দেখ এখানটা থেকে ওপরেতে ভ্যালুসটা কত চলে আসছে, দেখ এটা আসছে 100, এখান থেকে 20 ইন্টু 20 মানে পাচ্ছি কত 400, নিচে কত পাচ্ছি 30। তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে গেলাম কত 500 বাই 30। তাহলে এখান থেকে 0 0 বেরিয়ে গেল, তাহলে এখান থেকে কত পাচ্ছি 16.66 সেন্টিমিটার, ওকে? মানে আমাদের ক্ষেত্রে এখান থেকে গল্পটা কিরকম দাঁড়িয়ে গেল দেখ, আমরা স্ট্রাকচারটা নিয়েছিলাম এরকম, এই এখানেতে রেখেছিলাম m1, এখানেতে রেখেছিলাম m2, m1 তার ভ্যালুসকে আমরা দেখে নিয়েছিলাম কত 10 গ্রাম, m2 তার ভ্যালুস দেখে নিয়েছিলাম কত 20 গ্রাম, এটার যে ডিস্টেন্সটা সেটাকে আমি বলেছিলাম কত 10 সেন্টিমিটার, এটার যে ডিস্টেন্সটা তাকে আমি বললাম কত 20 সেন্টিমিটার। দেখ এখানটা থেকে তাহলে দেখলাম কি এই দুটো বডি নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে তার সেন্টার অফ মাস দেখলাম কোথায় এরকম একটা জায়গা। তাহলে দেখ সেটা কোথায় এলো, এখান থেকে এই দূরত্বে সেটার ভ্যালুস দেখলাম কত 16.66 সেন্টিমিটার। এটা হলো কি তোর পজিশন অফ সেন্টার অফ মাস। তাহলে দেখ দুটো মাস ছিল, মানে এরকম নয় যে সেন্টার অফ মাসটা সবসময় তার মিড পয়েন্টে হতে হবে। সেখান থেকে আমরা দেখলাম কি সেটা মিড পয়েন্ট ছাড়া বাইরের দিকে কিন্তু বেরিয়ে গিয়ে একটা জায়গায় হতে পারলো, সেটা কোথায় হলো m2 এর দিকে চলে গেল। মানে আমাদের ক্ষেত্রে কি পয়েন্ট দাঁড়াচ্ছে, দুটো বডি দিয়ে যদি কোনো সিস্টেম তৈরি হয় সবসময় ভারী বডির কাছ বরাবর কি থাকবে সেন্টার অফ মাসটা থাকবে, ওকে? তাহলে আমরা এখান থেকে লিখে রাখবো কিরকম ভাবে, সর্বদা ভারী বস্তুর দিকে, সর্বদা ভারী বস্তুর দিকে সেন্টার অফ মাস মানে যাকে আমরা বলছি কি ভর কেন্দ্র, ওকে? সর্বদা ভারী বস্তুর দিকে ভর কেন্দ্র
থাকবে। এই কথাটাকে তোদের আরো আমরা ফার্দার ক্লারিফাই করতে পারবো যদি আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখ কিরকম কথা বলছে, এরকম কথায় চলে। দেখ এই কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে না, তিনটে মাস নেবো এবারে। তো দেখ এখানটায় নিলাম m1, এখানটায় নিলাম m2, এখানটায় নিলাম আমি m3। হলো, আমি বলে দিচ্ছি কত দেখতো, m1 ইকুয়াল টু নিচ্ছি কত 1 কেজি, m2 ইকুয়াল টু আমি পাকামো করেই নিচ্ছি যাতে করে কোথায় হয় সেটা তোরা বোঝাতে পারি 10 কেজি, আর m3 সেটা ইকুয়াল টু আমি নিয়ে নিলাম আবার 1 কেজি। এদের যে দূরত্বগুলো সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি দেখ x1 ইকুয়াল টু তোদের নিয়ে নিচ্ছি হচ্ছে যে আমি 2 সেন্টিমিটার, x2 সেটাকে আমি নিয়ে নিলাম কতখানি দেখ 10 সেন্টিমিটার, x3 সেটাকে আমি নিয়ে নিলাম কত 20 সেন্টিমিটার। এবারে দেখ ভারী বস্তুটা আছে কোথায়, ভারী বস্তুটা আগে কোনটা সবসময় দেখতো, ভারী বস্তুটা হচ্ছে তোর এই 10 কেজির বডিটা, ভারী বস্তুটা আছে কোথায় 10 সেন্টিমিটারের কাছাকাছি। এবারে তো আমরা যখন ফর্মুলাটা ক্যালকুলেট করব বা ফর্মুলাটা বসাবো আমরা দেখতে পাবো, মানে আমার বক্তব্য হচ্ছে কি দেখতো, আমরা সূত্র প্রয়োগ করলে ওকে কি দেখবো না, দেখবো সেন্টার অফ মাস কোথায় আছে না, দেখবো যে সেন্টার অফ মাসটা 10 সেন্টিমিটার এর কাছাকাছি আছে, 10 সেন্টিমিটারের কাছে অবস্থিত। তার কারণ কি, আগের পাতাতেই আমরা শিখলাম যে সেন্টার অফ মাস কোথায় থাকে, ভারী বস্তুর কাছাকাছি জায়গাতে থাকে। তাহলে দেখ এখান থেকে আমরা দেখছি কি ভারী বস্তু 10 কেজি সেটা কত দূরে আছে 10 সেন্টিমিটার দূরে আছে, মানে সেন্টার অফ মাসটা কিন্তু এই 10 সেন্টিমিটারের কাছাকাছি জায়গাতেই অবস্থিত হবে। তো চল যেটাকে আমি বললাম ফর্মুলা দিয়ে বসিয়ে একবার ক্যালকুলেট করে দেখে নি। দেখ সেন্টার অফ মাসের পজিশন মানে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট, তার ভ্যালুস কত দেখছি দেখ তো, দেখ m1 x1 প্লাস m2 x2, আরও একটা বডি আছে তাহলে এখান থেকে কত করব m3 x3 ডিভাইডেড বাই কি করলাম m1 প্লাস m2 প্লাস m3। ওকে আচ্ছা দেখ একটা জিনিস তোরা দেখলি এখানটাতে, যখন আমি তোদের এখান থেকে এই দুটো বডির জন্য ফর্মুলা দেখিয়েছিলাম, দুটো বডির জন্য ফর্মুলার সময় কি করেছিলাম দেখ তো, ওপরেতে দুটো কোয়ান্টিটি রেখেছিলাম m1 x1 আর একটা রেখেছিলাম কত m2 x2, নিচে কি রেখেছিলাম দুটো মাস রেখেছিলাম m1 প্লাস m2। দেখ যখন তিনটে বডির ক্ষেত্রে চলে গেলাম কি পাচ্ছি দেখ তো, তিনটে বডির ক্ষেত্রে ওপরেতে তিনটে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছিস, এই একটা কোয়ান্টিটি, এটা এটা, নিচে কি আছে আরো তিনটে কোয়ান্টিটি আছে। তাই যখন এরকম ভাবে সিস্টেমটা থাকে তাই জেনারেল একটা রুলস করা হয়েছে যেটা দিয়ে আমরা সেন্টার অফ মাসের পজিশনটাকে ডিফাইন করি। তাই দেখ যদি কখনো আমাদের এক্স কোঅর্ডিনেট বের করতে বলে আমরা লিখবো কত, ওপরে লিখবো সামেশন অফ mx। ওকে তাহলে যতগুলো মাস আছে আর যতগুলো তাদের ডিস্টেন্স আছে তাদের মাল্টিপ্লিকেশনের সামেশন ডিভাইডেড বাই নিচে কত থাকবে দেখ সামেশন অফ মাস। ভেবে দেখ নিচে কি আছে m1 প্লাস m2 প্লাস m3, মানে কি মাসগুলোকেই তো সাম করছি। ওপরে দেখি লিখেছি দেখ m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, মানে কি ওপরেতে mx গুলোকেই তো সাম করেছি। তাহলে পয়েন্টটা দাঁড়িয়ে গেল পজিশন অফ মাস সেন্টার অফ মাস, সেটাকে বলতে গেলে আমাদের এই সামেশন অফ mx ডিভাইডেড বাই সামেশন অফ m, এই কথাটাকে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা একটা সুবিধাজনক ফর্মুলা হিসাবে এটাকে ট্রিট করতে পারবো। হলো, তাহলে দেখ এই ফর্মুলাটাও কিন্তু তোদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জায়গা। তো সে যাই হোক আমরা যেটাকে চেক করছিলাম সেটাকে যদি একটুখানি এবারেতে দেখে নিই কি দেখতে পাবো। দেখ দেখ এখানটাতে কি আসছে m1 x1, m1 x1 মানে তোর কত আসছে দেখ m1 1 কেজি, x1 এর ভ্যালু কত ছিল দেখ তো 2 সেন্টিমিটার, প্লাস m2 x2, m2 এর ভ্যালু কত ছিল দেখ তো 10, সেটা দূরত্ব কত ছিল 10, তারপরেতে কি আছে দেখ তো m3 x3, m3 এর ভ্যালু কত ছিল 1, m3 এর দূরত্ব কত ছিল দেখ তো সেটা আছে মোটামুটি 20 সেন্টিমিটার। হলো,
তো দেখ এখানেতে তিনটে পার্টের যোগ করেছি, তিনটে পার্টকে একটু ব্র্যাকেট দিয়ে ঘিরে দে, তোদের বুঝতে সুবিধা হবে। m1x1 এটা গেল m2x2, এটা গেল কত m3x3। সেটাকে তুই কি করছিস, ডিভাইড করছিস কাকে দিয়ে, m1 প্লাস m2 প্লাস m3। m1 এর ভ্যালু কত ছিল দেখ তো 1, m2 এর ভ্যালু ছিল 10, m3 এর ভ্যালু ছিল কত 1। তাহলে এটাকে তুই যদি তুই এবারেতে লিখিস কত আসছে দেখ তো, 2 প্লাস 100 প্লাস 20 ডিভাইডেড বাই তোর কত আসছে 10 একে 11 একে 12, মানে দেখ ওপরটাতে তোরা পেয়ে গেলি কত 122, নিচে কত পাচ্ছিস, নিচে পাচ্ছিস হচ্ছে 12। এবার ভাগ করে দেখ না এটা কতর কাছাকাছি আসছে ভাই, দেখ তো এটা 10.01 এর কাছাকাছি আসছে। তাহলে তোরা দেখ ভারী বস্তুটা কোথায় ছিল, 10 সেন্টিমিটারে ছিল, এখন সেন্টার অফ মাসটাও কোথায় আছে দেখে নিলাম, অ্যারাউন্ড 10.01, অর্থাৎ দেখ না ওটা 10 সেন্টিমিটারে ছিল আর সেন্টার অফ মাসটা কোথায় রইল 10.01 এর কাছে রইল। তাহলে আমাদের এখান থেকে কি আলোচনা করে এটা আমরা বলতে পারলাম না যে সেন্টার অফ মাস সবসময় ভারী বস্তুর কাছাকাছি থাকে, তাই তো? তাহলে এই সহজ কনসেপ্টটাকে কিন্তু তোরা রেখে দিবি, এটা কিন্তু তোদের অনেক জায়গাতেই হেল্পফুল টুল হতে চলেছে। এরপরের কথায় তো এই পয়েন্ট দেখে নিলাম। এরপরেতে একটা গুরুত্বপূর্ণ কথা দেখ, আমাদের কি কোনো বডির ক্ষেত্রে শুধুমাত্র এক্স কোঅর্ডিনেটটাই সাফিসিয়েন্ট এরকম তো নয়, কেননা কোনো বডির পজিশন যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বলি সেখানেতে কি থাকতে পারে, তার এক্স অ্যাক্সিস থাকতে পারে, ওয়াই অ্যাক্সিস থাকতে পারে, আবার কি থাকতে পারে, তার জেড অ্যাক্সিস থাকতে পারে। তাহলেতে সেখানটা থেকে তোরা কথাটা দেখছিস কি দেখতো, দেখ আমরা যেরকম ভাবে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটকে দেখলাম সেটাকে ফর্মুলা দিয়ে লিখলাম কত দেখতো, m1x1 প্লাস m2x2। দেখ আমি পুরো কথাটা লিখছি না, আবার m3x3 তোর আসতেই পারে, ডিভাইডেড বাই কত পেলাম m1 প্লাস m। ঠিক সেরকম ভাবে যদি আমাদের কোথাও সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেটকে বের করতে বলে তার ভ্যালুস কত থাকবে দেখতো, m1 y1 প্লাস m2 y2 প্লাস ডিভাইডেড বাই m1 প্লাস m2 হলো। ঠিক সেরকম ভাবে যদি আমাদের সেন্টার অফ মাসের জেড কোঅর্ডিনেটকে বের করতে বলে, ওকে, সেটার ভ্যালুস কত চলে আসবে দেখ, m1 z1 প্লাস m2 z2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওকে। তাহলে এগুলো হয়ে গেল কিনা বিভিন্ন কোঅর্ডিনেট বরাবর সেন্টার অফ মাসের ভ্যালুটা কোথায় থাকবে সেটা যদি আমাদের কখনো বের করতে বলে তো সেটাকে আমরা এই রুলস অ্যাপ্লাই করে বের করে দেবো, ওকে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সেটার জিস্ট বা আমাদের যদি একদম কনক্রিট ফরম্যাটের কথা বলি সেটার ভ্যালুটা চলে আসছে কত, এই। তো এটাকে আমরা একটুখানি অ্যাপ্লাই করে দেখে নেব, এটার সাহায্যে আমরা কীরকমভাবে এক্স্যাক্ট পজিশন অফ সেন্টার অফ মাস বের করতে পারছি সেটার কথাটা একটু দেখে নেব। কীরকম কথা দেখ, ধরে নে আমাদের কাছে 1 মিনিট, এই কোঅর্ডিনেট সিস্টেম আছে। আগে যখন তোদের এক্সাম্পল দিচ্ছিলাম আমরা করেছিলাম কি দেখতো, পুরো জিনিসটাকে পুরো মাসগুলোকেই এক্স অ্যাক্সিসের উপর বসিয়ে দিয়েছিলাম। এখন আমি করছি দেখতো, এখানটাতে একটা মাস দিয়ে দিলাম আর এখানটাতে একটা মাস দিয়ে দিলাম, ওকে। এটা মাসটা দিয়ে দিলাম m1, এখানটাতে মাসটা দিয়ে দিলাম m2। m1 সহজ রাখার জন্য দিচ্ছি কত, m1 এর ভ্যালু হচ্ছে কত 1 কেজি, m2 তার ভ্যালু সহজ রাখার জন্য দিয়ে দিলাম কত 2 কেজি। দেখ m1 এর পজিশন মানে কি দেখতে, একটা তো রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম মাঝামাঝি আছে, তাহলে পজিশনকে ডিফাইন করতে গেলে কি হবে, এক্স অ্যাক্সিসেরও ভ্যালু লাগবে এবং ওয়াই অ্যাক্সিসেরও ভ্যালু লাগবে।
তাই দেখ এক্স অ্যাক্সিসের ভ্যালু আমি ধরে নিচ্ছি m1 এর ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি এরকম কথা, এক্স অ্যাক্সিসের ভ্যালুটা এটা আসছে কত 2,2, আর এর ক্ষেত্রে যে পজিশন আছে এর পজিশনটাকে আমি তোদেরকে বলে দিচ্ছি, একটু সিম্পলিফাই কর, এর ক্ষেত্রেও পজিশনটা নিয়ে নেওয়া হচ্ছে, আছে হয়তো ধর এখানটাতে বলে দিচ্ছে 4,3 হলো। দেখ এখানেতে 2,2 মানে এর এক্স অ্যাক্সিস বরাবর পজিশন হচ্ছে 2, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন হচ্ছে কত 2। এরও দেখ 4,3 আছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন হচ্ছে 4, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন হচ্ছে কত 3। তাহলে দেখ পজিশনটাকে রিপ্রেজেন্ট করার সময় আমরা কি করেছি, এখানেতে দুটো অ্যাক্সিসের কথাই বলেছি, তাহলে আমাদের সেন্টার অফ মাস বের করার সময়তেও এখানেতে কি থাকবে, দুটো অ্যাক্সিসের ভ্যালুকেই বের করতে হবে। মানে আমার গল্পটা কি দাঁড়াচ্ছে দেখ, মানে আমার গল্পটা এরকম দাঁড়াচ্ছে, এখান থেকে যদি আমি এক্স সিওএম বের করি, ওকে, মানে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট, তো তার ভ্যালুস কত পাবো দেখ তো, সিম্পল ফর্মুলার কথায় বল, m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই আমার কত হওয়া উচিত, সিম্পল কথা m1 প্লাস m2। দেখ m1x1, m1 এর ভ্যালু কত 1, x1 এর ভ্যালু কত আছে দেখ 2, প্লাস m2 ভ্যালু কত আছে দেখ 2, x2 ভ্যালু কত আছে দেখ 4, ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, মানে এখান থেকে ভ্যালুসটা চলে যাবে কত 1 প্লাস 2। তাহলে এখান থেকে তোরা পাচ্ছিস কত দেখ তো, উপরে পাচ্ছিস 2, 2 4 8, নিচে পাচ্ছিস কত 3, মানে এখান থেকে পাচ্ছিস কত 10/3। ওকে, তাহলে দেখ সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা পেয়ে গেলাম কোথায় না 10/3, এই পজিশনটাতে পেয়ে গেলাম কি সেন্টার অফ মাসের ভ্যালু হলো। তাহলে দেখ এবারেতে যদি আমরা বলি সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেটটা কোথায় যাবে, তার জন্য আমাদের কাকে বের করতে হবে, ওয়াই সিওএম, মানে ফর্মুলা কি বসাবো, m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ভ্যালুগুলো বসা দেখ, m1 ভ্যালু কত আছে 1, y1 ভ্যালু কত আছে দেখ 2, m2 ভ্যালু কত আছে দেখ, m2 এর ভ্যালু আছে হচ্ছে যে 2, y2 এর ভ্যালু কত আছে 3, ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 এর ভ্যালু আছে 1, m2 এর ভ্যালু আছে 2, 1 প্লাস 2 করলে বসিয়ে দিচ্ছি কত 3। তাহলে দেখ এটাকে সাম আপ করলে উপরে কত আসছে 2, 2 3 6, রাইট, তাহলে এখান থেকে পেলাম কত 8/3। ওকে, তাহলে দেখ এই যে সিস্টেম দিয়েছি, মানে দুটো পার্টিকেল নিয়ে একটা সিস্টেম হয়েছিল, এই সিস্টেমটার ক্ষেত্রে সেন্টার অফ মাসের ভ্যালুসটা কত দেখে নিলাম, এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা দেখে নিলাম 10/3, আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা দেখে নিলাম কত 8/3। এই রকম ভাবে যদি তোদের এরকম ইন্ডিভিজুয়াল সিস্টেম অফ পার্টিকেলসের কথাগুলো বলে দেয়, তখন আমাদের দেখতে হবে কি তার এক্সাক্ট সেন্টার অফ মাসের পজিশন কোথায় আসছে, সেটাকে আমাদের এরকম ভাবে ক্যালকুলেট করে নিতে হবে। হলো, নিশ্চয়ই তোরা পয়েন্টটা ক্লিয়ার হয়েছে তোদের কাছে। এরপরেতে এরকম একটা কথা দেখ, বডিগুলোকে সবগুলোকে পয়েন্ট মাস না করে দিয়ে তোদেরকে করেছে কি এরকম করে দিয়েছে, দেখ এই কোঅর্ডিনেট সিস্টেম দিয়েছে, বলেছে কি দেখতো এখানটাতে একটা বডিকে বসিয়ে রাখা হয়েছে, ওকে, তার পাশে আমরা করেছি কি এখানটাতে আরো একটা বডিকে বসিয়ে রেখেছি, হলো, তার ওপরেতে আমি আরো একটা বডিকে বসিয়ে রেখেছি, হলো, দেখ এই বডিটাকে বলে দিলাম কত m1, এটাকে বলে দিলাম m2, এটাকে বলে দিলাম m3। তোর কথা বলার সময়তে বলা আছে m1, m2 আর m3 প্রত্যেকেরই মাস সমান, এবং তার মাসটা আমি ধরে নিচ্ছি কত 2 কেজি করে, এবং এটা বলা আছে এদের প্রত্যেকেরই শেপটা কার মতন না, প্রত্যেকেরই শেপটা হচ্ছে একটা স্কোয়ারের মতো, এবং তার বলা আছে কি যে স্কোয়ারটা সেই স্কোয়ারের প্রত্যেকটা সাইড তোর বলে দেওয়া আছে হচ্ছে কত করে না, ধরে নে সেটা বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার করে। তাহলে দেখ প্রত্যেকটা সাইড যদি 2 সেন্টিমিটার করে বলে দেওয়া থাকে, কি কি পয়েন্ট পাচ্ছিস দেখতো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালুটা কত আসবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 2,0, এই যে পয়েন্টটা
এটার পয়েন্টার ভ্যালু কত আসবে 4,0। নিশ্চয়ই বুঝতে পারছিস এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালুটা কত আসবে 0,2। এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালুটা কত আসবে 0,4। তার কারণ বুঝতে পারছিস, দেখ এখান থেকে এক্স অ্যাক্সিস বরাবর আমি কত দূর যাচ্ছি 2 সেন্টিমিটার, কারণ বাহুর দৈর্ঘ্য কত 2 সেন্টিমিটার। এখান থেকে আরো 2 সেন্টিমিটার গেলে এখানে পৌঁছাবো, মানে দেখ এখান থেকে 2, এখান থেকে 2, তাহলে টোটাল এক্স অ্যাক্সিস বরাবর কতখানি গেলাম 4। তাহলে এর পজিশন কোথায় পেলাম 4। দেখ ওয়াই অ্যাক্সিস বরাবর এর বাহুর দৈর্ঘ্য কত 2, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কতখানি গেছি 2 সেন্টিমিটার, তাই এর পজিশন কত পেয়েছি 0,2। এটা দেখ আরো 2 সেন্টিমিটার গেলে এখানেতে টপ পয়েন্টে যাব, তাহলে দেখ এর পজিশন কত পেলাম 0,4। তোদের সিচুয়েশনেতে বলেছে ফাইন্ড সেন্টার অফ মাস অফ দিস সিস্টেম। তাহলে এই যে সিস্টেমটা বলা আছে সেই সিস্টেমের আমাদের বের করতে বলেছে কি সেন্টার অফ মাস। তাহলে দেখ সেন্টার অফ মাস বের করতে গেলে তোদের কি কি ইনফরমেশন দরকার। প্রথম ইনফরমেশন দরকার হচ্ছে যে তোর এই জিনিসটা, এই m1 m2 m3 এর ভ্যালু। দেখ কোয়েশ্চেনেতে সেটার ভ্যালুসটা অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে, সেটা আমাদের আর দরকার পড়বে না। ওকে, এরপরেতে আমাদের কিসের দরকার, দেখ দরকার হচ্ছে আমাদের x1 y1 এর দরকার। কারণ প্রথম বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় আছে আমাদের সেটা দেখে নিতে হবে। সেটা কোথায় x1 y1, সেটার ভ্যালুটা কোথায় আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এই পয়েন্টে x1 y1 হবে। m2 এর ক্ষেত্রে কোথায় আসবে তার মাঝের পয়েন্টে, কারণ সিমেট্রিক্যাল বডির ক্ষেত্রে কি হয় মাঝে, এই বডিটার সেন্টার অফ মাস কোথায় থাকবে এটা। তাহলে দেখ আমি যদি বলি m1 এর সেন্টার অফ মাস, ওকে আমি এরকম ভাবে লিখছি, দেখ COM অফ m1, সেটা কত দেখলাম আমরা, দেখ সেটাকে দেখে নিলাম হচ্ছে কত x1, y1। তার ভ্যালুটা কত আসবে, দেখ এখান থেকে গেছি 1, এই পয়েন্টে যেতে গেলে কত আসবে আরো উপরের দিকে 1 উঠতে হবে, কারণ পুরো স্ট্রাকচারটা কত ছিল 2, তাহলে এখান থেকে হাফ উঠলে কত পাবো 1। তাহলে আমাদের এখান থেকে ভ্যালুসটাকে আমাদের বলবো কত, এটা আসবে 1,1। এরপরেতে আমরা চলে যাব কাছে, দেখ তো সেন্টার অফ মাস অফ m2, দেখ কোন পয়েন্টটা মাঝামাঝি এই পয়েন্টটা, এটা এখান থেকে এই অবধি আসতে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, মানে কত আসছে দেখ এখানটা অবধি এসেছিলাম 2, এটার পুরোটা হলে যেতাম কত 2, তাহলে তার অর্ধেক কত 3, ওপর দিকে কতখানি এসেছি পুরোটা গেলে উঠতাম 2, তাহলে এখান থেকে গেলে কত আসছে তার অর্ধেক, তাহলে এখানটাতে যাচ্ছি কত 1। তাহলে দেখ এর ক্ষেত্রে পজিশনটা আমাদের চলে গেল কত, এক্স অ্যাক্সিস বরাবর যাব 3, ওয়াই অ্যাক্সিস বরাবর যাব কত 1। এরপরেতে যদি বলি সেন্টার অফ মাস অফ m3, তার ক্ষেত্রে কোথায় যাচ্ছে দেখ তো এই পয়েন্টটা, দেখ কতখানি আসছে এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর কত গেছি এখানটা অবধি দিলে 2, আবার এখানটা গেছি মানে কত আরো একটা 1, তাহলে পেলাম কত 1,3। তাহলে এখান থেকে ভ্যালুসটা পেলাম কত 1,3। এবারে দেখ এই জিনিসটার আমাদের সেন্টার অফ মাস বের করতে হবে, মানে এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেটটাও বের করতে হবে আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাও বের করতে হবে। তো চল করে দেখি। প্রথমেতে দেখ এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা বের করছি, অর্থাৎ xCOM বের করছি, কত আসছে দেখ তো m1 x1 প্লাস m2 x2 প্লাস কত পাচ্ছি দেখ m3 x3 হলো। সেটাকে আমরা ভাগ করছি কাকে দিয়ে দেখ তো, সিম্পল কথা m1 প্লাস m2 প্লাস m3। দেখ ভ্যালুগুলোকে বসা, m1 এর ভ্যালু কত আছে 2, x1 এর ভ্যালু কত পেলাম 1, প্লাস m2 কত আছে 2, x2 এর ভ্যালু কত পেয়েছি দেখ তো আছে এখানটাতে 3, তারপরেতে পাচ্ছি কত দেখ তো m3, সবারই তো মাস সমান 2, x3 এর পজিশন কত আছে 1, তাহলে এখান থেকে লিখে দিলাম কত 1। নিচে কি পেলাম, নিচে পাচ্ছি দেখ তো m1 প্লাস m2 প্লাস m3, তাই না m1 প্লাস m2 প্লাস m3, তাহলে এখান থেকে আমাদের তিনটে মাসকে যোগ করলে কত পাবো, সবগুলোই তো 2 করে, তাহলে পাবো কত 6। তাহলে এখান থেকে উপর দিকটাতে পাচ্ছি কত দেখ 2 প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই 6, তাহলে কত আসছে দেখ না 2 এ 6 8, 2 এ 10, তাহলে সেখান থেকে পাচ্ছি কত আমরা 10/6, মানে সেখান থেকে পজিশনটা কত পেয়ে গেলাম 5/3 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা, এটা পেয়ে গেলাম হচ্ছে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা পেয়ে গেলাম, গেল পয়েন্ট।
এবারেতে ধর আমাদেরকে বললো কি মানে বলেনি মানে বলে তোদের বলেছে কি সেন্টার অফ মাস বের করো, তাহলে তোদের কি এক্সটা বের করলে হবে না, ওয়াইটাও বের করতে হবে। ওয়াই এর ভ্যালুটা করার সময় কি দেখছিস দেখ তো, ওয়াই সিও এম কত ফর্মুলা চলে আসবে, m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই কত পাচ্ছিস, m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এখান থেকে ভ্যালুসগুলোকে পুট কর, কত পাবি দেখ তো। m1 এর ভ্যালুস কত আছে 2, y1 এর ভ্যালু কত নিয়েছিলাম দেখ তো এখানটা থেকে 1, m2 এর ভ্যালু কত ছিল 2, y2 এর ভ্যালু কত ছিল 1, তারপরে তো কত নিচ্ছিস m3 এর ভ্যালু কত ছিল দেখ তো 2, আর y3 এর ভ্যালু কত ছিল 3, তাহলে এখান থেকে কত আসছে 2 প্লাস 3। তাহলে দেখ সেটা ডিভাইডেড বাই কত, টোটাল মাস তিনটে মিলিয়ে কত হয় 6। তাহলে এখানে তো কত পাচ্ছি দেখ 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 6, তাই তো। তাহলে এখান থেকে ওপরটাতে কত পাচ্ছি 10, মানে এটার ক্ষেত্রেও চলে আসবে কত 10, নিচে পাবো কত 6, মানে এখান থেকেও আমি পাচ্ছি কত দেখ তো 5/3। ওকে, মানে আমাদের এখান থেকেও এই যে y কোঅর্ডিনেট পেলাম সেটাও পেলাম কত 5/3। মানে এই যে স্ট্রাকচারটা সেন্টার অফ মাস যদি আমাদের কোথাও কোয়েশ্চেন করে তার অ্যান্সার আমাদের দেওয়া উচিত কত ছিল দেখ তো 5/3, 5/3। এই যে পজিশনটা এটা এসে যাবে কি এই যে সিস্টেমটা মানে এই তিনটে মাস নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে তার সেন্টার অফ মাসের পজিশন। আশা করবো সবাই জিনিসটাকে ধরতে পেরেছিস, সবাই জিনিসটাকে করতেও পারবে। তো এই গল্পটা কিন্তু তোদের এখানটা থেকে তাহলে সুন্দরভাবে দেখে নিতে হবে। এরপরের কথায় চলে এটা তো এই পয়েন্টটাকে আমরা দেখে নিলাম, এই সিস্টেমটা দেখে নিলাম। আচ্ছা, এবারে তো তোদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, তোরা সেটাকে সবাই কমপ্লিট করে নিবি, তাহলে তোদের এখান থেকে এই লার্নিংটা আরো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু আমি করব না, এটা কিন্তু হোমওয়ার্ক। ওকে, কি হোমওয়ার্ক দিচ্ছি দেখ, ওই একটা সিম্পল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নে। এখানেতে তিনটে মাসকে রাখা আছে, একটা মাস আছে এই জায়গাটাতে, একটা মাস আছে এখানটাতে, আর একটা মাস আছে কোথায় এখানটাতে। দিয়ে তোদের বলে দেয়া আছে কি দেখতো, এইখান থেকে এখানের যে ডিস্টেন্স, এখান থেকে এখানের ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা প্রত্যেকটাই সেম, প্রত্যেকেতেই এখানের বলা আছে কি এই ডিস্টেন্সটা হচ্ছে এ করে। তাহলে প্রত্যেকটাই যদি এ করে হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি সেটা কার মতন তৈরি করছে, একটা সমবাহু ত্রিভুজ করছে। এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে এখানে যে মাসটা আছে তার মাসটা হচ্ছে কতখানি দেখতো, এর মাসটা হচ্ছে 2 কেজি। এখানে যে বডিটা আছে তার মাস আমি দিয়ে দিলাম কত 3 কেজি। এখানেতে যে বডিটা আছে m3 তার ভ্যালু আমি দিয়ে দিচ্ছি কত 4 কেজি। পজিশন আমি বেলে দেবো না, তোরা নিজেদের মতন করে বের করবি। তোদের এই সিস্টেমটা দিয়ে তোদের বের করতে বলা হয়েছে কি ফাইন্ড সেন্টার অফ মাস অফ দিস সিস্টেম। ওকে, তোদের কাজ কি হবে, প্রত্যেকটার m1 x1 m2 x2 মানে x1 y1 x2 y2 আর x3 y3 তিনটেকেই তোরা বের করে নিবি। নেওয়ার পরেতে তোদের যে সেন্টার অফ মাসের ফর্মুলা শেখালাম m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে তোরা কিন্তু এই জিনিসটাকে নিজেরাই বের করে দিবি, এটা আমি আর ঢুকবো না। হলো? এবারেতে দেখ একটুখানি আমরা অলরেডি করে নিয়েছি কিন্তু তার মধ্যে একটুখানি আমরা ফাইন টিউনিং করব। কি করছি না, আমরা ধরে নিচ্ছি দেখ তো দুটো পার্টিকেল দিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে, তাহলে দুটো পার্টিকেল দিয়ে সিস্টেম তৈরি হলে সেই সিস্টেমটাকে আমরা বলবো কি 2 পার্টিকেল সিস্টেম, তাই তো। তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলছি কি দেখ তো 2 পার্টিকেল সিস্টেম।
টু পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে আমি কিরকম কথা বলছি না, দেখ এখানটাতে একটা বডি আছে m1, এখানটাতে একটা বডি আছে m2। তোদের বলে দেওয়া থাকছে এরকম কথা যে দুটো বডি আছে, সেই দুটো বডির মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা আছে কত d, দিয়ে তোদেরকে বের করতে বলছে বা এরকম কাজ করতে বলছে। তোদের করতে হবে যেটা, যে তোর পজিশন অফ COM, ওকে, মানে আমি এখান থেকে বলছি কি COM কোথায় থাকবে, মানে বলা হচ্ছে কি এরকম কথা, দেখতো তোকে বলছি এরকম কথা, দেখতো তোদের বের করার কাজ বলছে কি পজিশন অফ COM কোথায় না উইথ রেসপেক্ট টু m1, ওকে। তাহলে m1 এর সাপেক্ষে সেন্টার অফ মাসের পজিশনটা কোথায় আছে সেটা তোদেরকে বের করতে বলছে। তো সেই কাজটুকু করতে গেলে তোদের কিরকম মাথা লাগাতে হবে একটুখানি ঠান্ডা মাথায় ভেবে দেখ। m1 এর রেসপেক্টে বলছে, তার মানে তোদের কি আসছে দেখ, তো যখন এই স্ট্রাকচারটাকে তোরা ড্র করলে m1 এর রেসপেক্টে বলছে, তার মানে তোরা ধরে নে না m1 টা আছে কত 0 0 তে, তাহলে m2 সেটা থেকে কত দূরে আছে x অ্যাক্সিস বরাবর d ডিসটেন্স দূরে আছে, তাহলে তার x অ্যাক্সিস বরাবর পয়েন্টটা কত আসবে d, 0। দেখ y অ্যাক্সিস বরাবর দুটোরই ভ্যালুস কত আছে 0, তাহলে সেটা কি y অ্যাক্সিস বরাবর তার কোনো পরিবর্তন আসবে? তাহলে দেখ যখন তোর পজিশন অফ সেন্টার অফ মাস বের করতে বলছে, তাহলে এর y অ্যাক্সিস বরাবর ভ্যালুসটা সবসময়তে কিন্তু সেটা দুটোই 0 আছে, তাহলে ফাইনালটাও আসবে কত 0 হলো। তাহলে y এরটাকে নিয়ে তোকে কোনো ডিল করার কথা রইল না, ওকে, এটা তোদের ডিল করতে হবে না। তোদের কাজ আসছে কি না x অ্যাক্সিস বরাবর ভ্যালুটা কত আসছে। দেখ ফর্মুলা কত শিখেছিস, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই কত শিখেছিস m1 প্লাস m2। দেখ তো x অ্যাক্সিস বরাবর আমি এখানটা উপরটাতে লিখছি, x অ্যাক্সিস বরাবর প্রথমটার ভ্যালু কত ছিল 0, কারণ সেটাকে তো আমরা ধরে নিয়েছি 0 0 পয়েন্টে আছে। m2 সেটা কতখানি ডিস্টেন্স দূরে আছে, দেখ সেটার জন্য তোদের কাছে কথা হলো, সেটা আছে d ডিস্টেন্স দূরে, তাহলে m2 ইন্টু d ডিভাইডেড বাই তার নিচের ভ্যালুটা কত চলে আসছে দেখ তো m1 প্লাস m2। তাহলে তোরা সেখান থেকে ভ্যালুসটাকে বলতে পারছিস কত m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2 হলো তো। তাহলে তোদের এখান থেকে কমন পয়েন্ট কি চলে আসছে, m1 এর রেসপেক্টে সেন্টার অফ মাসের দূরত্ব কত, m1 এর রেসপেক্টে সেন্টার অফ মাসের দূরত্ব আমি এখান থেকে হাইলাইট করে দিচ্ছি, যেটা দিয়ে পেলাম সেটা হচ্ছে এই ঘটনাটা। এটা হলো কি m1 এর রেসপেক্টে সেন্টার অফ মাসের দূরত্ব। তাহলে m1 এর রেসপেক্টে দূরত্ব আমি ধরে নিলাম কোথায় আসছে এরকম আসছে। তাহলে m2 এর রেসপেক্টে তার দূরত্ব বলতে গেলে কি করতে হবে, পুরো ডিসটেন্সটা থেকে এই ডিসটেন্সটাকে বাদ দিতে হবে। তাহলে যদি আমাদের কখনো এরকম সিচুয়েশন বলে সেন্টার অফ মাস মানে পজিশন অফ সেন্টার অফ মাস কার রেসপেক্টে বলছি দেখতো উইথ রেসপেক্ট টু m2, তার ভ্যালু বললে কি করব না, যে দেখ পুরো পজিশনটা ছিল মানে পুরো ডিসটেন্স, মানে কি করতে হবে দেখ ডিসটেন্সটা এতটা ছিল, সেখান থেকে এই ডিসটেন্সটা বাদ দিলে তোরা কি পাবি এই ডিসটেন্সটা বাদ পাবি। তার কারণ কি, যে দুটো বডি থাকলে সেন্টার অফ মাস কোন পয়েন্টে থাকবে সেই পয়েন্টটা কিন্তু তোদের ক্ষেত্রে সবসময়তেই ফিক্সড, সেই পয়েন্ট রেফারেন্স ফ্রেমের জন্য বদল হয় না, সেটার কথা আমি কিন্তু তোদের শুরুতেই বলেছি। কি বলেছি দেখ তো সেন্টার অফ মাসের পজিশন কিন্তু হয় কি দেখ, সেটা হচ্ছে কি ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট এবং সেটা থাকে কি সর্বদা ভারী বস্তুর দিকে থাকে, তাই তো। দেখ রেফারেন্স ফ্রেমের উপরেতে সেটা ডিপেন্ড করে না, এবং পরের কথা শিখেছি কি সেটা থাকে কি সবসময় ভারী বস্তুর দিকে। তো সে যা কথাই হোক আমরা করছি কি সেন্টার অফ মাস কার রেসপেক্টে না উইথ রেসপেক্ট টু m2 আমরা সেটাকে বের করার চেষ্টা করছি। তাহলে দেখ m2 এর রেসপেক্টে সেন্টার অফ মাস বের করতে গেলে কি করছে দেখ তো, পুরো ডিসটেন্স ছিল d, সেখান থেকে এদিকের এই ডিসটেন্সটা পেলাম কত দেখ তো এখান থেকে m2d বাই m1 প্লাস m2। তাহলে সেটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি উপরে কত পাচ্ছি দেখ m1d প্লাস m2d মাইনাস m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওকে। তাহলে দেখ এইটা এটা কেটে গেল, সরি এটা না এক মিনিট কোথায় গেল আনডু, দেখ m2d m2d কেটে যাচ্ছে, তাহলে এখানটা থেকে ভ্যালুসটা পাচ্ছি কত m1d ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখ ইন্টারেস্টিং জিনিসটা কি জিনিস দেখ তো, দেখ যখন m2 এর রেসপেক্টে সেন্টার অফ মাস বের করছি ওপরেতে আছে m1, যখন m1 এর রেসপেক্টে সেন্টার অফ মাস বের করছি ওপরেতে পাচ্ছি কত m2।
এবং আরো একটা জিনিস, এটার রেসপেক্টে এটার ডিসটেন্স এবং এটার রেসপেক্টে এটার ডিসটেন্স দুটোকে যদি আমি কখনো টোটাল করি, টোটাল করলে কিন্তু আমি ডিটাই পাবো। ওকে, এই কথাটুকু কিন্তু খুবই সহজ কথা, কিন্তু তোদের সেটা মাথাতে আমাদের রেখে দিতে হবে। ওকে, তাহলে দেখ আমি m1 এর রেসপেক্টে যে ডিসটেন্স তাকে আমি লিখে দিলাম কত, r1, আর দেখ m2 এর রেসপেক্টে যে ডিসটেন্স তাকে আমরা লিখে দিলাম কত, r2। এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোদের লিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখতো, একটুখানি ছোট্ট করে নে। দেখ r1 মানে আমরা তাহলে কত পাচ্ছি দেখতো, m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, r2 এর ভ্যালু কত পেয়ে গেলাম দেখতো, m1d ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এই দুটো কিন্তু আমাদের বেসিক ফর্মুলা। এখান থেকে কয়েকটা কনক্লুশন আমরা ড্র করব। কনক্লুশন 1 মানে সিদ্ধান্ত 1, সেটাকে আমরা কি বলছি দেখতো, 1 নম্বর সিদ্ধান্ত। দেখ আমি করছি কি, সিদ্ধান্তটা আসার জন্য দুটোকে আমি রেশিও করে দিচ্ছি, r1 বাই r2। তাহলে রেশিও করলে কত পাচ্ছি দেখতো, এখান থেকে পাচ্ছি r1 এর জন্য ছিল কত, m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2, নিচে কত যাবে r2, সেটা ঘুরে গিয়ে বসবে, মানে পাচ্ছি কত দেখ না, m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1d। তাহলে দেখ এই m1 প্লাস m2, এই m1 প্লাস m2 বেরিয়ে গেল, এই d বেরিয়ে গেল। তাহলে r1 বাই r2 সেটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে দেখতো, m2 বাই m1। ওকে, মানে দেখ তোরা এখান থেকে এটুকুনি কনক্লুড করতে পারবি, ইফ m2 ইজ গ্রেটার দ্যান m1, তাহলে এখান থেকে ফার্স্ট কনক্লুশন তোর কি চলে আসবে, m2 যদি বড় হয় তাহলে তোরা বলবি কি r1 ইজ গ্রেটার দ্যান r2। ওকে, এই কথাটাকে কিন্তু তাহলে তোদের দেখে নিতে হচ্ছে। এবারেতে পরের আরো একটা কথা তোরা দেখতে পারবি, দেখ এখানেতে এই যে জিনিসটা পেয়েছিস 2 নম্বর সিদ্ধান্তের সময়, ক্রস মাল্টিপ্লিকেশন কর। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাচ্ছিস দেখতো, m1 r1, দেখ না m1 r1 ক্রস মাল্টিপ্লিকেশন, সেটা ইকুয়াল টু তোরা পাচ্ছিস কত, m2 r2। তাহলে দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা এই সিদ্ধান্তটায় পেয়ে যাচ্ছি দেখতো, কোনো বডি এবং সেই বডিটার থেকে সেন্টার অফ মাসের দূরত্ব, তার মাল্টিপ্লিকেশন আমাদের কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে মাস ইনটু distance of mass, mass into distance of center of mass, mass into distance of center of mass from that body, মানে যেই বডিটার কথা বলছি, from the body, সেটার ভ্যালুটা কি হচ্ছে, একটা আমাদের কনস্ট্যান্ট প্যারামিটার হচ্ছে। ওকে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, তোদের সবাইকে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। 3 নম্বর কনক্লুশন যেটা হবে, দেখ যদি কখনো এরকম হয় m1 ইকুয়াল টু m2 হয়, m1 ইকুয়াল টু m2 মানে তোর কি দাঁড়িয়ে যাচ্ছে দেখতো, তোদের ওই কথাটা থেকেই চলে আসবে দেখতো, r1 উইল বি ইকুয়াল টু r2। দেখ না এখানে m1 m2 সমান করে দিলে দুদিক থেকে কেটে গেলে কত পাবে, r1 ইকুয়াল টু r2। মানে তোদের কথাটা দাঁড়াবে কোথায়, সেন্টার অফ মাস উইল লাই অ্যাট মিড পয়েন্ট। তার কারণ কি, দুটো দিক থেকেই তোর ডিসটেন্স সমান হচ্ছে, দুটো ডিসটেন্স দিক থেকে ডিসটেন্স সমান হলে তারা বলবে কি সেন্টার অফ মাস কোথায় আছে, মিড পয়েন্টে। তার কারণ কি, দেখ না m1 থেকে সেন্টার অফ মাসের দূরত্ব করলি কত, এটা r1। ওকে, m2 থেকে তোরা সেন্টার অফ মাসের দূরত্ব করলি কত, r2। তাহলে দেখ যদি r1 ইকুয়াল টু r2 হয়, তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এদের যে টোটাল ডিসটেন্স ছিল তাদের মিড পয়েন্টে আমাদের কে থাকবে, সেন্টার অফ মাস থাকবে। তাহলে দুটো বডির মাস যদি কখনো আমাদের সেম হয়ে যায়, সেন্টার অফ মাস কোথায় থাকছে, নিশ্চয়ই আমরা বলতে পারছি সেটা থাকছে হচ্ছে আমাদের তাদের মিড পয়েন্টটাতে। আর এখান থেকে আর একটা কনক্লুশন তোদের লিখিয়ে দেব, সেটা হচ্ছে কি দেখতো, সেন্টার অফ মাস সবসময়তে দুটো বডি সিস্টেমের ক্ষেত্রে দেখছি কি দেখতো, যে লাইনটা এদেরকে কানেক্ট করছে সেই লাইনের ওপরেতেই লাই করবে। ওকে, মানে পরের পয়েন্টটার ক্ষেত্রে আমরা কি লিখে দেব, সেন্টার অফ মাস অলওয়েজ লাই কোথায় না, ওভার দ্য লাইন হুইচ কানেক্টস দেম।
ওকে, তাহলে দেখ এই কথাটা বলেই আমি আজকের এখানে ক্লাসটাকে কনক্লুড করছি। পরেরটা ঠিক আমরা এর পরের ভিডিওতে তোদের দিয়ে দেবো, অর্থাৎ সেন্টার অফ মাসের ভেলোসিটি। সেন্টার অফ মাসের পজিশন তো দেখে নিলাম, পরেরটা কি থাকবে? সেন্টার অফ মাসের ভেলোসিটি, সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন। ওকে, এবং কয়েকটা ইম্পর্টেন্ট অবজেক্টের সেন্টার অফ মাসের ভ্যালু, সেই জিনিসগুলোকে আমি কিন্তু পরেরটাতে তোদের ভিডিও থেকে আমি কিন্তু আপলোড করে দেবো। ওকে, তাহলে তার ততক্ষণের জন্য তোরা এই ভিডিওটাকে যতটাকে পড়লি সবাই কিন্তু আমাদের খাতায় নোট ডাউন করতে করতে চলবি এবং এই পুরো পয়েন্টটাকে তোরা কনক্লুড করে নিবি। হয়ে যাবার পরেতে আমি তোদের পরের পয়েন্টটাতে যাবো। ওকে, চল তাহলে আজকের মতো এই অবধি থাক, বাই বাই।